This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। আজকের বিষয়টা একটু বিদঘুটে, আপনারা বুঝতেই পারছেন যে আমাদের হেডারটা যেটা রয়েছে চলচ্চিত্র জগতের ভণ্ডামি। বিষয়টা কেন আনলাম তার কতগুলো লজিক রয়েছে বেসিক্যালি। তার কারণ এনকে ডিজিটাল ধীরে ধীরে নানান রকম অনুষ্ঠানের মধ্যে চলে যাচ্ছে। এটা কিন্তু একদমই পলিটিক্যাল অনুষ্ঠান, তাতে কোনো সন্দেহ নেই। এবং আপনাদেরকে বলি যে শুক্রবার দিন অথবা বৃহস্পতিবার দিন হঠাৎ করেই আমার একটা খবর নজরে এলো। একেবারেই আনন্দবাজার পোর্টালের থেকেই খবরটা আমি দেখলাম। সেটা হচ্ছে যে আসন্ন বিশ্ব বাংলা যে বাণিজ্য মেলাটি হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, যেটি আমাদের এই নিউ টাউনে হয় প্রত্যেকবার, তাতে করে আমরা তো গেস্ট কার্ড পাই, স্পেশাল গেস্ট কার্ডও গেছি আমি গত বছর। কিন্তু সেখানে আমরা দেখতে পাই যে বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে পরিচালক, প্রযোজক ইত্যাদি ইত্যাদি। গত বছরই আমি রাজ চক্রবর্তীর পাশে বসেছিলাম। পরের বছর উঠে এসে বিশিষ্ট শিল্পপতি এবং সত্যম রায়চৌধুরী, যিনি আজকালের প্রধান, এবং একই সাথে বলতে হয় যে আরো অনেকে সেখানে, মানে চলচ্চিত্র জগতের একটা মুখ বা একদল মানুষ তো ছিলেনই। এছাড়াও আমরা কিন্তু ফিল্ম ফেস্টিভ্যালে এদের মুখ চোখ ইত্যাদি দেখতে পাই, অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। লজিকটা কি সেটা পরে বলছি। এবারে আমি বলি যে আচমকা খবরটা কি শুনলাম সকালবেলা, বোধহয় গতকাল কিংবা হয়তো গত পরশু দিন রাত্রিবেলা, আমার ঠিক মনে নেই, আনন্দবাজারে খবর বেরোলো যে এবার এই বিশ্ব বাণিজ্য মেলাতে, বিশ্ববঙ্গ বাণিজ্য মেলাতে চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রীদের ছাঁটাই কাটাই হচ্ছে, মানে ওই রকম লাটে আর নিমন্ত্রণ করা হবে। এক্ষেত্রে প্রবীরদার মনে আছে কিনা জানি না, আমি এপিসোড আপ টু এপিসোড বলেছিলাম যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে এই নাটকের লোকেদের বা এই সিনেমা জগতের লোকেদেরকে সরান দিদি, এরা সর্বনাশ করে দেবে। এরা সিপিএম এর থেকেও খতরনাক, এরা স্বার্থপর এবং ধান্দাবাজ। আমি সব চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী বা পরিচালককে কিন্তু বাজে কথা বলছি না, প্রথমেই জানিয়ে রাখি। কিন্তু এক সেকশন, মানে অভিনেতা অভিনেত্রী এবং পরিচালক, তারা খুব ধান্দাবাজ। এবং শুধুমাত্র সেটা বাংলায় নয়, সারা ভারতবর্ষের বুকে এই কালচারটি চলছে। এবং এটা নতুন নয়, এটা ইন্দিরা গান্ধী যখন একেবারে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এলেন 1980-তে, তখন থেকে চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রীদের আগমন শুরু হলো নিজেদের এক্সিস্টেন্সের জন্য। কিন্তু এত বাড়াবাড়ি ছিল না। এবং সিপিএম এর আমলেও কিন্তু আমরা চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রীদেরকে দেখেছি, সেটা পরে আসি, পার্ট টু পার্ট বলি, তাহলে আপনাদের শুনতে এবং বুঝতে ভালো লাগবে। দেখুন, সিনেমা জগতের যারা যারা এই ইন্ডাস্ট্রিতে এসছে, তাদের মধ্যে রাজনীতি বোঝেন বা রাজনীতিকে ভালোবেসে এসছেন ডেফিনিট করে সুনীল দত্ত, যিনি কেন্দ্রের মন্ত্রীও হয়েছিলেন। পরবর্তী অধ্যায়ে রাজেশ খান্না ভোটে দাঁড়িয়েছেন, অমিতাভ বচ্চন ভোটে দাঁড়িয়েছেন কংগ্রেসের হয়ে। অমিতাভ বচ্চন তো মাঝপথে চলে গিয়েছিলেন এবং সেটা নিন্দনীয় তো বটেই, গা বাঁচানোর একটা ব্যাপার ছিল। কিন্তু রাজেশ খান্না সম্বন্ধে, প্রয়াত রাজেশ খান্নার সম্বন্ধে বলতে রাজি আছি, সারা জীবন তিনি কংগ্রেসকে ভালোবেসেই কিন্তু ভোটে দাঁড়িয়েছিলেন দিল্লি থেকে, এবং শত্রুঘ্ন সিনহাকে হারিয়ে তিনি সাংসদ পর্যন্ত হন। শত্রুঘ্ন সিনহা কিন্তু রাজনীতিটা খুব ভালো বুঝতেন, সুতরাং তিনি বিজেপি করেছেন, সাংসদ থেকেছেন, কেন্দ্রের ক্যাবিনেট মন্ত্রী হয়েছেন। পরবর্তী অধ্যায় মোদীর সঙ্গে বনেনি, ছেড়ে দিয়ে চলে এসে বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ বটেন। কীর্তি আজাদ, তিনি সিনেমার লোক না হলেও তিনি কিন্তু রাজনীতিটা খুব ভালো বোঝেন, কারণ তার বাবা ভগবত আজাদ কিন্তু আমাদের এই অবিভক্ত বাংলার একজন গান্ধীবাদী নেতা ছিলেন, জেল খেটেছেন, এবং বিহারের মুখ্যমন্ত্রীও তিনি একটা সময় হয়েছে। সেগুলো আলাদা তথ্য। কিন্তু ক্রমবর্ধমান সময়ে আমরা বিভিন্ন লোককে, গোবিন্দাকে সিনেমায় আসতে দেখেছি, সিনেমা বলছি, পলিটিক্সে আসতে দেখেছি,
এরকম আরো অনেককেই আমরা কিন্তু পলিটিক্সে আসতে দেখেছি, কিন্তু তারা কতটা রাজনীতি বুঝে এসছেন, কতটা রাজনীতিকে ভালোবেসে এসছেন, কতটা ধান্দাবাজির জন্য এসছেন, সেটাও কিন্তু আমরা পরবর্তী অধ্যায় জানতে পেরেছি। কি জানেন তো, কোটি কোটি টাকার ব্যবসা বর্তমানে এই সিনেমা জগৎ। এবং 60-70-এর দশকে যেই সময়টা বাংলা সিনেমা একদম তুঙ্গে ছিল, সেই সময় কিন্তু একটা ভেদাভেদ ছিল, কিন্তু সরাসরি রাজনীতি কেউ করতেন না। যেমন আপনাদের খোলাখুলি বলি যে একেবারেই বামপন্থী ছিলেন না যারা, মানে অ্যান্টি বামপন্থী বলবো না, কিন্তু বামপন্থী মোটেই ছিলেন না বা বামপন্থীদের কোনো ব্যাপারে নাক গলাতেন না, তাদের মধ্যে ছিল এক সর্বোত্তম উত্তম কুমার, সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবী, রঞ্জিত মল্লিক, মানে তখন আমি বলছি 60-70 ওই টাইমটাতে, বিকাশ রায় প্রমুখ কয়েকজন। এবং এদের সংখ্যা কখনই 20-র বেশি নয়, বাকি 80% অর মোর দ্যান দ্যাট এটা প্রত্যেকে বামপন্থী ছিলেন। ইয়েস স্যার, আপনারা যদি না জেনে থাকেন, বামপন্থী ডাইরেক্টলি হয়তো রাজনীতির সঙ্গে যুক্ত না হলেও লেফটিস্ট ছিলেন। শুনবেন তাদের নাম, সৌমিত্র চ্যাটার্জি থেকে শুরু করে, শুভেন্দু চ্যাটার্জি থেকে শুরু করে, অনুপ কুমার, রবি ঘোষ, চিন্ময় রায়, মানে হু ইজ নট, মানে এরা প্রত্যেকে বামপন্থী। জহর রায় বামপন্থী ছিলেন, ভানু বন্দ্যোপাধ্যায় বামপন্থী ছিলেন, ভানু বন্দ্যোপাধ্যায় সংগ্রামী কমিটির মানুষই ছিলেন, কালী ব্যানার্জি থেকে শুরু করে প্রত্যেকে বামপন্থী ছিলেন। যার ফলে হয়েছিল কি, যুক্তফ্রন্ট যখন ক্ষমতায় এসেছিল 1969-এ, এদের একটা আন্দোলন মাথাছাড়া দিয়ে উঠেছিল। ওই সময় গুপি গাইন বাঘাবাইন নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছিল সাম টাইম অফ 1968-69 ওই টাইমটাতে, যখন মানে পশ্চিমবঙ্গে যখন বামফ্রন্ট সরকার ছিল, তখন একটা বাম আন্দোলন হয়েছিল, তাতে সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে প্রত্যেকে গিয়েছিলেন। পরে উত্তম কুমার সেখান থেকে বেরিয়ে আসেন। তখন একটি সংস্থা ছিল অভিনেতা অভিনেত্রীদের, সেটার নাম ছিল অভিনেত্রী সংঘ। সেটা মূলত বামপন্থী এমন বলবো না, তবে আইপিটিএ থেকে ভেঙে আসা, অর্থাৎ গণনাট্য সংঘ থেকে বেরিয়ে আসা মোটামুটি সকলেই ছিলেন। এবং তার চট্টোপাধ্যায় ইত্যাদি ইত্যাদি সিনেমা আর্টিস্টরা ছিলেন, উত্তম কুমারও ছিলেন। পরবর্তী অধ্যায়ে আন্দোলনটি ধীরে ধীরে যখন বামামুখ হতে আরম্ভ করলো, অর্থাৎ লালমুখ হতে আরম্ভ করলো, উত্তম কুমার ভেঙে বেরিয়ে এলেন। তিনি একটি নতুন সংস্থা তৈরি করলেন, শিল্পী সংসদ, যারা বন পলাশী, পদাবলী ইত্যাদি ইত্যাদি নানান রকম সিনেমার সঙ্গে যুক্ত হয়েছে। এবং এদের মধ্যেও কিন্তু বামপন্থী ছিল, এই শিল্প সংসদের মধ্যে অনিল চ্যাটার্জি ছিল। এবং অনিল চ্যাটার্জি তো আপনারা জানেন সিপিএম এর ভোটেও দাঁড়িয়েছে। কিন্তু ওই সময় না সৌমিত্র না উত্তম কুমার কেউই সরাসরি পলিটিক্স করেননি, কিন্তু পলিটিক্যাল হেল্প অনেক অভিনেতা অভিনেত্রীরা করেছেন, মানে স্টেজে উঠে বামফ্রন্টের হয়ে আন্দোলন করে ইত্যাদি ইত্যাদি। যেমন উৎপল দত্ত করেছেন, যেমন বিভাস চক্রবর্তীরা করেছেন, যেমন অশোক মুখোপাধ্যায়রা করেছেন, অনেকের নামই আপনারা হয়তো শোনেনি। এই চিন্ময় রায়রা তখন অজিতেশদের গ্রুপে ছিলেন, তারা করেছেন, এটা করেছেন। এবং 77-এ ক্ষমতায় আসার আগে অলমোস্ট থিয়েটার গ্রুপ যতগুলো ছিল, শেখর চ্যাটার্জি থেকে শুরু করে প্রত্যেকেই প্রায় বামপন্থী ছিল। এবং অদ্ভুত ব্যাপার যেটা দেখা গিয়েছিল, যে সৌম্যমিত্র বামপন্থী হলো, তিনি কিন্তু কমিউনিস্ট পার্টির সঙ্গে সমস্ত সংস্রব ছেড়ে বেরিয়ে চলে এসেছিলেন তাদের ভণ্ডামির জন্য। যাই হোক না কেন, 77-এ যখন তারা ক্ষমতায় এলেন, উত্তম কুমার তখন লাস্ট ফেজ চলছিল, 80 সালে মারাই গেলেন। তখন এরা ধীরে 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 গোটাতে গোটাতে এমন একটা জায়গা তৈরি করলেন, মানে সেটা যে খুব সিনেমা আর্টিস্টদের নিয়ে নয়, কিন্তু থিয়েটার আর্টিস্ট মানে উৎপল দত্ত ইত্যাদিরা একটু সুবিধা পেতে আরম্ভ করলেন টালিগঞ্জে। আমি বলছি না যে বাকিরা মার খেতেন, তা মোটেই না, কিন্তু এদের প্রায়োরিটিটা অনেকটা বেড়ে গেল। এবং যা হয় কি, গভর্নমেন্টের কাছাকাছি তো সকলেই থাকতে চায়, সেরকম থাকার একটা সদিচ্ছা কিন্তু, মানে সদিচ্ছা বলুন কুইচ্ছা বলুন যাই বলুন না কেন, সিনেমা আর্টিস্টদের মধ্যে দেখা গিয়েছিল। এবং সেটা বাড়তে 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 বুদ্ধবাবু যখন তুঙ্গে, তখন অনেক শিল্পী তার সঙ্গে যোগাযোগ রেখেছেন, তার সঙ্গে কথাবার্তা বলেছেন। রূপা গাঙ্গুলি থেকে শুরু করে, তিনি তো বিজেপিতে গেলেন কেন জানি না। অনেকে যোগাযোগ রেখে তাদের কিন্তু ফায়দা হয়েছে বাংলা সিনেমা, তারা নিয়মিত কাজকর্ম পেতেন, তাদেরকে খাতির যত্ন করা হতে। এমন পরিচালকও ছিলেন, যেমন মৃণাল সেন আদন্ত চিরকালের সিপিএম এর লোক ছিলেন। মৃণাল সেনের ছবি আমার ভালো লাগতো। সত্যজিৎ রায় কাউকে পাত্তা দিতেন, ঋত্বিক ঘটক কাউকে পাত্তা দিতেন না। বামপন্থী মানে কি চরম বামপন্থী ছিলেন ঋত্বিক ঘটক, কোনোদিন কারো সুবিধা নেননি, তিনি তো মারাও গেলেন। ফলে ধান্দাবাজির লাইনে সত্যজিৎও ছিলেন না, আপনার মৃণাল সেনও ছিলেন না। তপন সিনহা ঠিক সরাসরি না থাকলেও, একটু বামপন্থী মনোভাবাপন্ন থাকলেও, সরকারের সাহায্য চট করে তিনি কখনো নিয়েছেন বলে তেমন ভাবে শোনা যায়নি। কিন্তু মৃণাল সেন বিস্তর নিয়েছেন,
তার একটি ছবিও হিট করতো না, ভুবন সোম ছাড়া কোনো ছবি হিট করেনি, কিন্তু তার মানে টাকা হয়েছিল, বাম জমানাতে তার পয়সা কড়ি হয়েছিল। তিনি এমন একটা অবস্থা ছিল যে অনুপ কুমার সাহায্য না করলে তার খাওয়ার জুটতো না। সরি, যারা দেখছেন তারা কিছু মনে করবেন না, বা অনুপ কুমারও বেঁচে নেই, মৃণাল সেনও বেঁচে নেই, যদি কেউ বেঁচে থাকে জিজ্ঞেস করে দেখতে পারেন, আমি ফালতু কথা বলার লোক না, এগুলো নিয়ে আমার বিস্তর পড়াশোনা রয়েছে। তো এই করতে 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 সিনেমা জগৎ বা থিয়েটারের জগৎ মেনলি ব্রাত্য টাত্যকে ঘাট ধরে বের করে দেওয়া হলো, বিভাস চক্রবর্তীকে বের করে দেওয়া হলো, শাওলি মিত্র, এরা প্রত্যেকে কিন্তু বামপন্থী। অপর্ণা সেন হ্যারাস্ট হলেন, এরা, তারপর গৌতম ঘোষ মার খেলেন, এরা প্রত্যেকেই কিন্তু অলমোস্ট অপমানিত হয়েছেন নানানভাবে বামপন্থী বা বামফ্রন্টের আমলে। এরাই কিন্তু আন্দোলন করেছেন, আপনার নন্দীগ্রাম বা সিঙ্গুর নিয়ে আন্দোলন করেছেন। ফলে একটা বিরাট গ্রুপের বামপন্থীরা কিন্তু মমতার পাশে দাঁড়িয়েছিলেন। তারা কংগ্রেসকে পছন্দ করতেন না, তারা বিজেপি কে পছন্দ করতেন না, কিন্তু তারা মনে করতেন যে মমতা মধ্যে একটা বামপন্থী বা একটা লড়াকু মনোভাব রয়েছে, এর পাশে থাকা দরকার। ওই অবধি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য না। বুদ্ধদেব ভট্টাচার্য বলুন, জ্যোতিবাবু বলুন, জ্যোতিবাবু সিনেমাটিজের পাত্তা দিতেন না, কিন্তু তার দলের লোকেরা বিস্তর দিতেন, সুভাষ চক্রবর্তী দিতেন, বেশ ভালো দিতেন। মিঠুন চক্রবর্তীর যে বাংলা এত রমরমা, সেটা সুভাষ চক্রবর্তীর জন্য। মৃণাল সেন না নিলে মিঠুন চক্রবর্তীকে কেউ চিনতই না। যাই হোক না কেন, তো এই একটা কালচার তৈরি হয়ে গেল যে এই মানে সেলিব্রিটি হতে গেলে বা মঞ্চ দখল করতে গেলে কিন্তু বাম জমানার সঙ্গে থাকতে হবে, তাহলে হল পাবে, তা নয়তো পাবে না। এই ব্যাপারগুলো, মানে সিপিএম তো বদমাইশের ঝাড় বদমাইশ দল ছিল, এবং বুদ্ধবাবু সেগুলোতে খুব ইন্ধন দিতেন। বুদ্ধবাবু খুব ভালো 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 জায়গা থেকে খারাপ খারাপ জায়গাগুলো শুনেন, যাতে মনে হবে আমার কথা ভালো লাগছে না, মশাই আমার বয়ে গেছে। বাট আমি সাংবাদিকতার জগতে তখন ঢুকে গেছি, এবং এদের একেবারে মানে কাপ্তারিহি চলচ্চিত্র উৎসব কিন্তু যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেন, সেটা কিন্তু বুদ্ধবাবুর আমলেই শুরু হয়েছে, জ্যোতিবাবুর আমলে। বুদ্ধবাবু এতটাই মানে কি বলা যায়, একপেশে ছিলেন যে মঞ্চে স্থান পেতেন বুদ্ধবাবু নিজে, শেষ বক্তা থাকতেন, তিনি ইংরেজিতে ভাষণ দিতেন, অনেক সময় বাংলায় দিয়েছেন, কিন্তু ইংরেজিতেই পারতপক্ষে দিতেন। মৃণাল সেন বক্তা, প্রথম বক্তা থাকতেন সবসময় সেখানে। এই চলচ্চিত্র জগতে তিনি ছিলেন প্রেসিডেন্ট, তিনি ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, আজীবন প্রেসিডেন্ট ছিলেন। মমতার আমলে যেমন বারবার বদলানো হয়েছে, তিনি ছিলেন আজীবন প্রেসিডেন্ট, এবং সেটা নন্দনে হতো ওপেনিং ফেস্টিভ্যাল, এবং সেখানে মঞ্চে থাকতেন সৌমিত্র চ্যাটার্জি, বুদ্ধদেব ভট্টাচার্য, মৃণাল সেন, এবং বাইরের গেস্ট কেউ আসলে, মানে বিদেশ থেকে কোনো গেস্ট আসলে হি মাস্ট বি আ কমিউনিস্ট, তার মানে বামপন্থী হওয়া দরকার। এবং বাছাই করে করে বামপন্থীয় ছবি, সেখানে তরাস বলে একটি ছবি এসছিল, যেটা লেনিনকে নিয়ে সমালোচনা করা, বুদ্ধবাবুর কাছে খবরটা যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি বাক্সবন্দি করে সেই ছবিটিকে ফেরত দেওয়া। মানে এতটাই ডেমোক্রেসির জায়গা থেকে মানে খুঁজে বের করা হতো যে কোথায় কমিউনিজমের গন্ধ রয়েছে। ভালো ছবি মন্দ ছবি ওইভাবে যাচাই করা যায়। এবং বাম জমানাতে সত্যজিৎ রায়কে সম্মান দেওয়া বা তপন সিনহার সেরা ছবিকে সম্মান দেওয়ার তার অভাব হয়নি কিছু। পরবর্তী অধ্যায়ে তো সিনেমা হাউসগুলি উঠে গিয়েছিল টুকটুক করতে করতে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্যাপারটি হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হয়েছিল যে এই চলচ্চিত্র এবং টেলিভিশন, তখন টেলিভিশনের রমরমা, এবং মমতা যখন ক্ষমতায় আসেন তখন তো সিরিয়াল আপ টু সিরিয়াল চলছে, এদের জন্য কিছু একটা করা দরকার। যেমন তিনি খেলোয়াড়দের জন্য কিছু করেছেন, তেমন তাদের জন্য কিছু করা দরকার। এবার ব্যাপারটা হচ্ছে যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রুটি না ভালো তাই নিয়ে কিন্তু আমি বলতে রাজি আছি যে এতটা পাত্তা না দিলেও মমতা পারতেন। একেবারে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে শুরু করে বিভিন্ন মঞ্চে থাকলেই সেখানে সিনেমা আর্টিস্টদের ভিড়, এবং সে এমন গদগদ চিত্তে দিদি দিদি করার ন্যাকামি তো আমি সামনে থেকে দেখেছি এবং বিস্তর দেখেছি। তো মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো অ্যালাউ করেছে, এবং তার বাড়ির কালী পুজো থেকে শুরু করে বিজয়াতে তাকে প্রণাম করতে যাওয়া থেকে শুরু করে সমস্ত কিছুতে কিন্তু এরা হাজির হতেন, এবং ভাবতেন যে তাদের থেকে বড় তৃণমূল কেউ না। কিন্তু আপনাদেরকে পরম শ্রদ্ধার সঙ্গে জানাই, যদিও মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই সময় তার পাশে এসে দাঁড়িয়েছিলেন অপর্ণা সেন বা কেউ কেউ, অপর্ণা সেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সুবিধা জিনিসটা কখনো সুবিধা নিতেন জাননি, যেটা বাস্তব সেটা বাস্তব বলতেই পারি। সৌমিত্র চট্টোপাধ্যায়ও কিন্তু পরবর্তী অধ্যায়ে এই চলচ্চিত্র উৎসবে উপস্থিত হয়েছিলেন, এবং সৌমিত্র চ্যাটার্জির শেষ সময়টা মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিমাণ সাহায্য করেছিলেন, যদিও তিনি জানতেন যে সৌমিত্র চ্যাটার্জি আজীবন সিপিএম এর কাছে হাতুড়ি তারা ছাড়া কাউকে ভোট দেননি, কিন্তু সৌমিত্র মেয়ে পৌলমী মমতার কাছে চির কৃতজ্ঞ থেকেছে। যেমন কিনা সোমনাথ চট্টোপাধ্যায়ের মেয়েকে আমি দেখেছি, সে আমার খুব পরম বন্ধু, সেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলেছেন বারবার করে।
সৌমিত্র চ্যাটার্জিকে গান সেলুট দিয়ে বিদায় জানানো হয়েছিল, যেটা উত্তম কুমারকে পাত্তাও দেওয়া হয়নি। বডিটা কিন্তু ওই সাধারণ লোকের কাঁধে করে হাজার হাজারের লোকের মাঝখান থেকে কেওড়াতলায় গিয়েছিল, কিন্তু রবীন্দ্র সদনে তার স্থান হয়। তারপরে কি হলো বলবো ছোট্ট একটা বিরতির পর। সঙ্গে জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরে এলাম বিরতির পর। এরপরের অধ্যায়টি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভাতে সিনেমা আর্টিস্টদেরকে ক্যান্ডিডেট করলেন। তাপস আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিল। তাপসকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তাপস তুমি কি ছাত্র রাজনীতি করেছো? বলে যে আমি ছাত্র পরিষদটা করেছি চন্দননগরের কলেজে, কিন্তু শতাব্দী জীবনে কোনোদিন করেনি। কিন্তু এদেরকে প্রথম ক্যান্ডিডেট করা হলো। ধীরে 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 দেবশ্রী রায় থেকে শুরু করে বিভিন্ন চলচ্চিত্র জগতের মানুষের উপস্থিতি শুরু হলো কিন্তু তৃণমূল কংগ্রেস। এবং আমি বলতে এটা বাধ্য হয়েছি, তারা কিন্তু রাজনীতিটা ধীরে ধীরে শিখেছিলেন। তাপস খুব ভালো শিখেছেন, শতাব্দী এক্সেলেন্ট পলিটিশিয়ান। কিন্তু ছাড়াও অনেকেই ধান্দা পানি করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে দাঁড়িয়েছেন, এবং তারা তাদের নিজের আখের গোছাবার জন্যই এসছেন। এবং তাদের যাতে মানে মমতাদির সঙ্গে আছে, দেখো প্রডিউসার আমাকে এবার বুঝে নাও, আমাকে সঙ্গে নাও, গোছে এর একটা ভাবসাব তারা তো করেছেন, হয়েওছে। এবং টালিগঞ্জের যে সিনেমার কালচার, আমি মনে করি আপনারা বিশ্বাস করুন না করুন, সেটা অরূপ বিশ্বাস এক্সট্রাঅর্ডিনারি কন্ট্রোল করেছে। স্বরূপ বিশ্বাসের সম্বন্ধেও অনেক বিতর্কিত কথা শোনা গেল। স্বরূপ কিন্তু বেসিক্যালি যারা ওই ফিল্মের যারা টেকনিশিয়ান, তাদের পাশে স্বরূপ কিন্তু চিরকাল দাঁড়িয়েছে, এবং তাই নিয়ে কিন্তু ঝামেলাটা প্রডিউসার ডাইরেক্টরদের সঙ্গে স্বরূপকে ভুল বুঝবেন না। এবং অরূপ বিশ্বাসের অফিসে, মানে অরূপ আমার এতটাই ঘনিষ্ঠ বন্ধু যে অরূপের অফিসে আমি প্রায় আড্ডা মারতে যেতাম। এবং সরস্বতী পুজোর দিন তো অরূপের বিরাট অনুষ্ঠান হয়, পাড়া প্রতিবেশী কেন ওর মানে ওর কনস্টিটিউয়েন্সির প্রায় প্রত্যেকে নিমন্ত্রিত থাকতো, খিচুড়ি লাবড়া টাবড়া ইত্যাদি দারুণ খাবার থাকতো। সেখানে দেখতাম চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রীরা একেবারে বিগলিত চিত্তে আসতো। অরূপ যে খুব একটা পাত্তা দিত এমন না, কিন্তু আস্তে আস্তে ঠিক আছে। কিন্তু আমি বুঝলাম যে এদের অভিনয়ের কোয়ালিটি তেমন কিছু না, এরা তেল লাগিয়ে তাদের কাজ হাসিল করবার চেষ্টা করছে, করেওছে। যদি আমি বলি যে তারা একেবারেই কোনো সুযোগ সুবিধা নেয়নি, তা নয়। তবে এটাও বাস্তব যে 70 দশকের অভিনেতা অভিনেত্রীদের কোয়ালিটি এদের মধ্যে কারোরই নেই। প্রসেনজিতের যত সামান্য থাকা ছাড়া যারা আছেন তারা ন্যাচারাল অ্যাক্টিং করে। আমি কাউকে ছোট করছেন, শাশ্বত এক্সট্রাঅর্ডিনারি অ্যাক্টর। শুভেন্দু চট্টোপাধ্যায়ের ছেলে শাশ্বত কিন্তু সত্যের থেকেও ভালো অভিনেতা আমি বলতে রাজি আছি। কিন্তু আজকের দিনে সিনেমার স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। এইবারে এদের চালাকি কি জানেন তো, এরা আজকেও, আমি বলেছি 60-70 দশকে 80% বামপন্থী অভিনেতা অভিনেত্রী ছিল, আজকেও মমতার জমানাতেও টালিগঞ্জে 70-75% কিন্তু বামপন্থী ফ্যামিলি থেকে। এই পরমব্রত চট্টোপাধ্যায় কে জানেন? ঋত্বিক ঘটকের ভাগ্নে। তো শুনেছি, মানে এদের পূর্ববর্তী ইতিহাস যদি আপনি ঘাটতে যান, প্রত্যেকে বামপন্থী। ব্যতিক্রম কিছু রয়েছে, ব্যতিক্রম যারা রয়েছে তারা এই দেবের বাবা মা তো একসময় কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিল, দেব দাঁড়িয়েছে ইয়ের হয়ে, তৃণমূলের হয়ে, তো ফলে দাঁড়িয়েছে ঠিক আছে। বা ইদানিং কালে যারা এমপি হয়েছেন বা এমএলএ হচ্ছেন পরবর্তী অধ্যায়, এদের অনেকেই কিন্তু তৃণমূল কংগ্রেস না হোক মানে বামপন্থীও নন। ফলে এই নাটকগুলো আমি চোখের সামনে দীর্ঘদিন দেখেছি, এবং এরা বাইরে বেরিয়ে মমতার আদ্যশ্রাদ্ধ করেছে, কিন্তু মমতাদির সামনে গিয়ে চুপচাপ হ্যাঁ হ্যাঁ দিদি। এটা গত বছর বিজয়া দশমীর পর আমি দেখেছিলাম যে হাসতে হাসতে কৌশিক সেনের মতন লোক তার পরিবার নিয়ে হাজির হয়েছে। ছবি আমার কাছে আছে, সব ছবি আমি ছাড়তে পারি। অতএব সবাই সুযোগ হলে কৌশিক সেন এমন একটা ভাব করেন যে তিনি ভয়ঙ্কর রকম কমিউনিস্ট, তিনি সিপিএম বিরোধী এবং মমতা বিরোধী। ঘটনা হচ্ছে আরজিকর। এবার আসল গল্পে আসে। চরিত্রগুলো তো খোলস পায়, মানে খুলে যায়। আরজিকরের যে ঘটনা ঘটেছে নিন্দনীয়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কুণাল ঘোষ থেকে শুরু করে প্রবীর বিশ্বাস, আমিও বলি যে তার থেকে নিন্দনীয় ঘটনা কিছু হতে পারে না, এবং এদের শাস্তি হওয়া উচিত। কিন্তু আপনারা বলতে পারেন যে আজকে এই নভেম্বরের শেষ তারিখ, আজকে অব্দি কোনো সলিউশন হয়েছে, কোনো সলভ হয়েছে?
কারণ এটা সিবিআই এর হাতে, সিবিআই দেখছে, কোর্ট দেখছে। আচ্ছা বেশ, তাদেরকে তাদের কাজ করতে দিন। সুপ্রিম কোর্টের আদেশে তাদের কাজ হচ্ছে, হাইকোর্টের আদেশে এবং সুপ্রিম কোর্টের রক্ষণাবেক্ষণ। কিন্তু এরা কি কাণ্ড কারখানা করলো, এরা এমন নাটক করলো রাত দখলে। দেখুন ভাই, আমি কাঁচামুখো লোক, এই শান্তি এবং শান্তির ছেলেরা যে রাত দখলের নামে যেটা করলো, এই যে যার ছবিটি যাচ্ছে, এর বাবা হচ্ছে সন্তু মুখার্জি। আমি মুখ খুললে কিন্তু মানে মানে গঙ্গা জল দিয়ে আমার মুখ কুলকুচি করে আসতে হবে এনার সম্বন্ধে কিছু বলতে গেলে। আমি একে খাটো করতে চাই না মহিলা বলে। ইনি যে তাণ্ডব করলেন এবং এমন একটা ভাব করলেন যে মমতাকে এক্ষুনি সরিয়ে না দেওয়া অব্দি। কেন? তিনি খুব একটা চান্স ফান্স পান না। তিনি নায়িকা হওয়ার যোগ্যতাই কোনোদিনই ছিল না, কারণ তিনি এমন নাকা নাকা ভাবে অভিনয় করতেন। সেদিক থেকে আমি জুন মালিয়ার মধ্যে কিন্তু কোয়ালিটি পেয়েছি। জুন মালিয়ার মধ্যে একটা অদ্ভুত ধরনের শাবানা আজমির একটা অ্যাক্টিং কোয়ালিটি তার মধ্যে আমি দেখতে পেয়েছি। কিন্তু এর একেবারে খুব একটা কোয়ালিটি অভিনয় করতে পারে। হ্যাঁ আমার বাড়ি, ও যে কি একটা সিনেমা করেছিল ভূতের ভবিষ্যৎ থেকে, এই ধরনের রোল করতে পারে। কিন্তু রোমান্টিক নায়িকা হিসেবে প্রসেনজিতের সঙ্গে দৌড়ে গান গাইছে বা একটা রবীন্দ্রসঙ্গীত খুব গম্ভীরভাবে, সেই পার্সোনালিটি এই মুখার্জির নেই। এবং তারপরে যেটা আছে তিনি হচ্ছেন মিসেস মিত্র। ইনিকে সব এক এক করে ছবি বেরোচ্ছে এদের, মানে চমৎকার সমস্ত চরিত্র। মানে এরা নাটক করা, এদের বর্তমান জীবন আদি জীবন মানে সোনায় বাঁধানো। কি বলবো জানেন, এদের দুঃখের কথা। বাস্তবিক জীবনে এই যে মেয়েটি চলে গেল তার জন্য এরা লাফালাফি করল। আমি আবারও বলছি যে 15ই আগস্ট রাত যারা জেগেছিলেন বা আন্দোলন করেছেন মোমবাতি নিয়ে, আমি তাদের সমর্থক। কিন্তু রাতের পর রাত দখলের নামে দফা এক দাবি এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ, এই তো ছিল। ওদের কে অধিকার দিয়েছে? এবং কারা তারা ফ্রন্টলাইনের? এই মুখার্জি, এই মিস্ত্রি, যিনি বলেন যে নানান বয়সের ছেলেদের সঙ্গে তিনি মিশতে ভালোবাসেন। এমনকি ইন্টারভিউ এই কথাও বলেছেন, 4 ধরনের ছেলেকে আমার ভাল লাগে, যেটা একজন পুরুষের মধ্যে আমি পাই না, সেজন্য 4 ধরনের ছেলের সঙ্গে আমরা ঘুরে বেড়াচ্ছি। এই তো ভাই চরিত্র। একজন বললেন তার বাচ্চা হবে বাইরে বলে তাকে বিভিন্ন অ্যাডপ্যাডে দেখা গেল। তিনি ন্যাকামি করে বললেন যে আমি যখন এই এর সঙ্গে খুব ঘনিষ্ঠ হই, ওই পরিচালক কি সৃজিত মুখার্জি। মানে মানে কত খারাপ ভাবে সেগুলো বলা যায় একের পর এক। আরেকজন হচ্ছে আমার বন্ধু, একসময় ছিলেন দেবলীনা, এই যে দেখছেন তো, এই বাচ্চা বাইরে হলে খুব এটা সুবিধা। আরে বাচ্চা হতে গেলে ধরুন আপনি সন্দেশ বা রসগোল্লা বিক্রি করছেন, আর তাতে তো ছানা জাল দিতে হবে, ছানার মধ্যে চিনি দিতে হবে, রসে ফেলতে হবে, অর্থাৎ প্রসেসের মাধ্যমে তো বাচ্চাটা হবে। সেটা কোথায় হবে? ভারতবর্ষে? নাকি সেটাও বাইরে হবে, সেটা তিনি খোলসা করেন। মানে এদের তো আজ বিয়ে করছে কালকে ছাড়ছে। এই তো আনন্দবাজার পোর্টালের খবরে আজকে ইনি এর সঙ্গে, কালকে তিনি তার সঙ্গে, পরশু তিনি তার সঙ্গে, এবার ডিভোর্স হয়ে গেল, না তাদের আবার মিলমিশ হলো। বিভিন্ন পোশাক, মানে এই সিনেমা আর্টিস্টদের কদর্যতা। এরা বেসিক্যালি সিনেমা যেমন মঞ্চে করেন বা স্ক্রিনে করেন, বাস্তবিক জীবনের অভিনেত্রী বা অভিনেতা কম কেউ না। সব ধান্দাবাজ এবং নিজেদের সুবিধার জন্য এরা যা খুশি। তাহলে এরা কেন রাত দখল করতে গেল? এরা অ্যাডভার্টাইজ চাইছিলেন। কারণ আমাদের এই গোবর্ধন মার্কা টিভি চ্যানেলগুলো, যারা তাদের টিআরপি বাড়াবার জন্য পারলে গোবর জলে নেমে গিয়ে ছবি তুলতে পারে, মৃতদেহর সামনে গিয়ে ডেড বডিকে জিজ্ঞেস করে আপনি কোন সময়টা মরলেন। এই ক্যাবলাকান্তরা তো আজকে টিভির জগতের সব ফ্রন্টলাইনার। আমাদের মতন মানে অন্তত পড়াশোনাওয়ালা লোক তো কম। তো পরে এরা সব ওই মুখ বাড়িয়ে দেখে যে হ্যাঁ ডেড বডি, আপনি কখন মারা গেলেন বলুন তো? ছাদ থেকে পড়ে মারা গেলেন নাকি লাফ দিয়ে পড়ে মারা গেলেন? মানে দিস আর দ্য ক্যালাসনেস অফ সাম বুচার জার্নালিস্ট। তো তারা তাদেরকে অ্যাডভার্টাইজ করে দিল, অ্যাডভার্টাইজ হয়ে গেল, তারা ফুটে গেল। এরাই দিনের পর দিন হ্যারাস করেছেন, রাত দখল করেছেন। রাত দখল কারা করে বলুন? আপনারা বলুন তো, রাত দখল রাতে কারা থাকে? যারা মাল আনলোড করে, পরের দিন ধরুন বড় বাজারে মাল এলো, পরের দিন বিক্রি। আরে বাবা, বিক্রিটা তো সকালবেলা হচ্ছে, তারা মাল লোড করতে আসে রাত্রিবেলা। তারপরে রাত দখল না? পুলিশ রাত জাগে, দিনের বেলাও জাগে, রাত দখল না? ট্রেন রাত্রিবেলাও চলে, দিনের বেলাও চলে, ফলে ট্রেন রাত দখল না? এটা হচ্ছে 24 আওয়ার। রাত দখল করে কারা জানে? চোরেরা, যারা দিনের বেলা চুরি করতে বেরোয়। আজকাল অবশ্য চোর কমে গেছে মমতার আমলে। রাত দখল করে চোরেরা,
আর এই কতগুলো মহিলা। রাত দখল করছিস কর, মোমবাতি জ্বালিয়ে নীরবে যা, হই হই করে চিৎকার চেঁচামেচি, মানে আমাদের ঘুম হারাম করার অধিকারটা কে দিল এদের এই শান্তির ছেলে এবং শান্তিতে? হ্যাঁ, তো এরা উৎপাত শুধু করেনি, ডাক্তারদের উস্কেছে, ডিস্টার্ব করে ছেড়ে দিয়েছে, এবং এরা এদের চরিত্র দর্শনে যারা গত বছরও এই মমতাদির বাড়ির বিজয়া সম্মেলিত উপস্থিত ছিলেন, তাদের ফুল লট বেইমানি করেছে। এই যারা ক্যান্ডিডেট হয়েছে বা যারা ভোটে দাঁড়িয়েছে তাদেরকে বাদ দিয়ে সমস্ত লট বেইমানি করেছে। কেন জানেন? কারণ হচ্ছে তাদের নিজেদের অ্যাডভার্টাইজটা দরকার। তাদের মধ্যে উত্তম কুমার সৌমিত্র কোয়ালিটি নেই যে আমি অভিনয় করে বেরিয়ে চলে যাব লোকে দেখ। এদের দরকার হচ্ছে সামাও, যেটা বম্বেতে করে নানান রকম ওই রিয়েলিটি শো পথে হাজির হয়ে তারা বিজ্ঞাপন করে। সেটা শাহরুখ খানও করে, অমিতাভ বচ্চনকেও আজকের দিনে করতে হচ্ছে, রাজেশ খানা করতো না, রাজেশ খানা ফাটবাজি লোক। তো এদের তো দরকার, এদের তো এই ধরনের রিয়েলিটি শো বা কোনো কিছু সেরকম হয় না যাতে তারা হাজির হবে। ফলে তারা রাত্রিবেলা জেগে ওই টিভিওয়ালা ইত্যাদিদের সামনে খুব করে বিজ্ঞাপন করেছে এবং মমতার আদ্যশ্রাদ্ধ করেছে। এই যে ৩-৪ জন মহিলার কথা বললাম, ব্যক্তিগত জীবনে একজনও সুখী? উদাহরণ হিসাবে তারা মহিলা নিয়ে আন্দোলন করছেন, আগে নিজেদের ঠিক করুন। আমি মহিলাদের খাটো করবার জন্য বলছি না, আমাদের কাছে কি উদাহরণ রাখছেন? ধরুন আমার একটা নাতনি রয়েছে, তার কাছে কি উদাহরণ রাখছেন? বা আমার বৌমা রয়েছে, তার কাছে কি উদাহরণ রাখছেন? আমার স্ত্রী রয়েছে, তার কাছে কি উদাহরণ রাখছেন? কেন ভদ্রলোক বাড়ির মহিলারা সব আবার ঘরে ঢুকে গেল যারা 15ই আগস্ট রাত্রিবেলা বেরিয়েছিল? কারণ এদের এই ন্যাকামি, নাটকবাজি, বদমাইশি এবং ভণ্ডামি তারা নিতে পারেনি। এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি এপিসোড আফটার এপিসোড বলেছি, এরা বজ্জাতের ধারী, এদের মতন বদমাইশ। এবং এই পরিচালকগুলো বদমাইশ কম না, এরা ছবি রিলিজ করে সেগুলো হিট করানোর জন্য এরা মানে যা পারে তাই করতে পারে। এরা মানে কোয়ালিটি শান্তির ছেলে এক একটা। আপনাদের বিশ্বাস করবেন এদের কি চরিত্র। ওই যে বলে না যে নাম করতে গেলে প্রডিউসারের সঙ্গে শুতে হয় বা ডাইরেক্টরদের সঙ্গে শুতে হয়, তদন্ত করুন মমতা কারা কারা এটা খেলছে এবং তারা কতটা সদিচ্ছায় শুতে যাচ্ছে। এই তো কনিনিকা বন্দ্যোপাধ্যায় মমতার রোল করছে না কি করছে, আজকে দেখলাম মমতা সম্বন্ধে মানে যা খুশি তাই বলছে। কে অধিকার দিয়েছে কনিনিকাকে মমতার রোল করতে? পারলে অরূপ বিশ্বাস এটা দয়া করে দেখবেন। ছ্যাবলামিন লোক নাকি যে মনে করে মমতার বিরোধী, সে মমতার রোল করছে, সে ছবি কি তৈরি হবে সে ভগবান জানে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলায় বসতে বলছি না, কিন্তু আমি এটা বলছি যে লজিক্যালি নিজেদের স্ট্যান্ড পয়েন্ট ঠিক করুন। ধান্দাবাজির জন্য প্রসঙ্গুপ্ত কোনোদিন মমতা ব্যানার্জির কাছে যায়নি, গেলে আজকে বাড়ি গাড়ি হাগিয়ে ঘুরে বেড়াতে পারতাম, যে একটা সিনেমার জগতে চান্স করে নিতে পারতাম। সেটা মমতা করাতেন না, বাপ করে প্রডিউসাররা আমাকে ডেকে নিত, আমার চেহারাও নেই কিছুই নেই, ম্যানেজ করতাম, দিদির কাছের লোক, আমাকে একটা সিনেমায় চান্স দিত, ও ম্যানেজ হয়ে যেত। এই তো ম্যানেজদার লোক সব। এটা দিদি কিন্তু খুব আহত হয়ে, খুব ব্যথিত হয়ে, দেখুন এদের পোশাক আশাক লাফালাফি, মানে কি বলবেন। এটা কিন্তু দিদি অবশেষে বুঝতে পেরেছেন যে তিনি কেন করেছিলেন এদেরকে, এই শিল্পীদেরকে পুরস্কার দেওয়া, চলচ্চিত্র জগতের লোকেদের পুরস্কার দেওয়া। এদের পুরস্কার নেওয়ার পর পাল্টি হয়ে গেছে, বলছে আমি পুরস্কার ফেরত দিতে চাই। সব থেকে আমার ভণ্ডামি মনে হয়েছে যে এরা মানে যখন পুরস্কার নিয়েছেন তার ঠিক 6 মাসের মধ্যে এরা পাল্টি মেরে গেছে। 6 মাসের মধ্যে। আমি বলছি না যে এরা আন্দোলন নামবে না, তোরা কি ছিড়লি আন্দোলন করে। 6টা আসন নিয়ে বেরিয়ে চলে গেল। সিপিএম এর দালালি করবার জন্য এরা নেমেছিল, এটা পয়েন্ট নাম্বার 1। আর এই সিপিএম এর অশিক্ষিত, 80-র পর থেকে তো কোনো শিক্ষিত লোক সিপিএম করেনি, 80-র পর থেকে যারা এসে সব অশিক্ষিত। তো এরা সব এদেরকে ক্যাপিটাল করেছে। সিনেমা আর্টিস্ট গুলো তো ওই পদেরই, মানে ওই মাল সব। আমি সব চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রীকে বলছি না, কিন্তু যারা ধান্দাবাজ নিজেদের সুবিধার্থে, এবার দিদি বুঝতে পেরেছে। দিদি কিন্তু তাদেরকে কাঠি করবেন, সেই চরিত্রের মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, কিন্তু তাদেরকে আস্তে আস্তে ছেড়ে ফেলে দেবেন। ওই 21শে জুলাইয়ের মঞ্চ বলুন, চলচ্চিত্র উৎসব বলুন, এবার চলচ্চিত্র উৎসব যেটা হবে খুব হই হই করা হবে না, আগে থেকেই বলে দিচ্ছি, খুব স্বাভাবিক হবে। এবং সেটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হচ্ছে না, সেটা দক্ষিণ কলকাতার ইয়ের হলে হচ্ছে, ওপেন এরিনা যেটা রয়েছে, হবে ছোটখাটো করেই হবে। কিন্তু এই বজ্জাতগুলোকে যে বাদ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে সেলিউট জানায়। কারণ এদের মতন বিশ্বাসঘাতক, এদের মতন বেইমান, এদের মতন ধান্দাবাজ, যেমন কিনা অক্ষয় কুমারের মতন ধান্দাবাজ, এরা তার থেকেও ডেঞ্জারাস ধান্দাবাজ। এরা ধান্দাবাজির জন্য কত নিচে নামা যায়
আপনি দেখুন মিমি চক্রবর্তী মানে গত বছর অব্দি এমপি ছিলেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দেননি, পাল্টি, পুরো পাল্টি হয়ে গেছে এখন, তার কাছ দিয়ে যায় না। তবু নুসরত যায়, কিন্তু নুসরতের কিন্তু সেই কৃতজ্ঞতা বোধটা আছে। আমি নুসরতকে কিন্তু কালী পুজোর দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দেখেছি, নুসরত যায়। ফলে যারা বিশ্বাসযোগ্যতা রাখতে পারে, আজকে যারা যারা সিনেমার থেকে যারা যারা তৃণমূল কংগ্রেসে এসছে, প্রত্যেকে কিন্তু রাজনীতিটা শিখেছেন। এবং সায়নী থেকে শুরু করে, আমি তো বললাম, আমি তো ইয়ের জন্য ফিদা হয়ে গেছি, জুন মালিয়ার মানে ভয়ঙ্কর প্রেমে পড়ে গেছে। ফলে জুন মালিয়া বলুন, সায়নী বলুন, এরা কিন্তু শিখছে। ফাঁকিবাজ একমাত্র দেব, যাই হোক, ঠিক আছে, উই ক্যান কনসিডার আ পার্সন। শত্রুঘ্ন সিনহা থেকে প্রত্যেকে কিন্তু এরা রাজনীতিটা শিখেছে। বাকিদের ছাটাই কাটাই শুরু হোক অরূপ বাবু, এরা যে কাপ্তানি করে ঘুরে বেরিয়েছে, এবার প্রডিউসার ডাইরেক্টরদের অন্তত ডেকে বলুন যে আন্দোলন ফান্দোলন ভেতরে ঢুকিয়ে দেওয়া হবে, অনেক হয়েছে সব ধান্দাবাজি। হ্যাঁ, তোমরা কখনো, অরূপ বিশ্বাসরা চিরকাল এই লেবার ক্লাসের লোক বা ওই টেকনিশিয়ান এদের পাশে দাঁড়িয়েছে। তোমাদের মাল কামানোর বা তোমাদের কোটিপতি করার ধান্দাবাজি থেকে এবার তোমাদের অরূপ বাবুকে বলছি, অরূপ তুমি এবার কড়া হও এবং শক্তিশালী হও, তাতে সিনেমা যদি বাংলা সিনেমা না হয় তা না হয়। কি এমন আমারই সিনেমা হয় একেবারে হলে গিয়ে 250 টাকা দিয়ে তাদের সিনেমা দেখতে হবে? হরিদাস, কোনো দরকার নেই সিনেমা দেখার, ও করুক যার যার মতো। বাট মমতা বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, আপনারা কিন্তু ভুলবেন না এদের গদ্দারি। আমি বলছি না এদের কাঠি করতে হবে, বা মমতা বন্দ্যোপাধ্যায় সেই মানুষও না, অরূপও না। অরূপ আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, ভদ্রলোক। কিন্তু যারা যারা এইসব ধান্দাবাজি রাত জাগার, কারণ আবারও বলছি, রাত দখল করে চোরেরা, আর কেউ করে না। যারা করেছে তারা কি জানি না, রাত তো চোরেরাই দখল করে। চোরেরা দিনের বেলা চোর দেখেন, রাস্তায় গিয়ে শীত কাটছে বা লোকের ঘরে ঢুকে যাচ্ছে, পকেট মারদের দেখবে। পকেট মার চোর এক না, চোর মানে চোর, চুরি করে যারা, রাত্রিবেলা বেরো, রাত দখল করে চোরে না। আজকেও বলবো, বারবার বলবো। আর এরা কারা তাহলে বুঝে নিন। ফলে এই রাত দখলকারীদেরকে 6-0 হওয়ার পর পশ্চিমবঙ্গের 60% ভোট পাওয়া তৃণমূল কংগ্রেসের একটু ভাবনা চিন্তা করা উচিত, এবং এদেরকে যত দ্রুত সম্ভব এদের নিজেদের পায়ে দাঁড়াতে বলুন, এবং এর এই কালীঘাট চত্বরে বেশি ঘুরঘুর করলে তাদেরকে ছাটাই কাটাইয়ের মধ্যে দিন। রাজ চক্রবর্তী একদিন বেরিয়েছেন বা লাইনে এসে গেছেন, বিজেপি কিন্তু বহুত চালু, মানে পারে না এমন কাজ নেই, বহুত চালু পুইয়া এরা, এরা সব কিছু করতে পারে। এরা নিজেদের অ্যাডভার্টাইজের জন্য, ওই পুজোর সময় যাতে ছবি চলে তার জন্য এরা অনেক আন্দোলন ফান্দোলন করতে পারে। একবার বলুন তো দেখি, যে বাকি জায়গাগুলোতে যে কাণ্ড কারখানা হলো, মণিপুর থেকে শুরু করে, একটা আন্দোলন পেয়েছেন এদের কাছ থেকে? পেয়েছেন? ওই কি সিং, এই বেটার ছেলে এখানে ফাংশন করবো না ইত্যাদি ইত্যাদি করে নাটক করে গেল, মোদির বিরুদ্ধে একবারও আন্দোলনে নেমেছেন? বাঁশ ফেলে দেবে মোদি পেছনে, মুখ থেকে বের করে নেবে সে বাঁশ। আমরা ভদ্র, আমরা ক্ষমা করে দিই। ওই যে আরেককে বাঙালি শিল্পী এসে গান গেয়ে গেল এখানে, সে নাকি এইসব আরজিকর নিয়ে অনেক নাটক হয়েছে। এবার সিবিআই আর ইয়ের হাতে, কোর্টের হাতে ছেড়ে দিন। রাত যদি ফার্দার জেগেছে, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি এবং পুলিশের কাছে, রাত যদি জেগেছে এবং আমার যদি ঘুম ভেঙেছে, ডান্ডা দিয়ে কিন্তু আমি বেরিয়ে আসবো। কারণ আমি সারাদিন পরিশ্রম করি, আজ মধ্যরাত ক্রস করে গেছি, চোখটা খারাপ হয়ে গেছে, তাও আলো জ্বালিয়ে করতে হচ্ছে। ঘুম যদি হারাম হয় তাহলে কিন্তু তোমাদের দেখে নেব, এটুকু বলতে পারি। তোমাদের ঘুম ছুটিয়ে দেবো না, মারধরের মস্তানি করছি না। আমার যদি ঘুম বা আমাদের যদি ঘুম নষ্ট হয় রাতে, তোমাদের ঘুম নিদ হারাম করে দেবো। সিনেমা কি করে চলে দেখে নেবো। এটা তৃণমূলের পক্ষ থেকে বলছি না, আম জনতার পক্ষ থেকে বলছি। এন্ড দ্যাটস দ্য চ্যালেঞ্জ ফর টুনাইট। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড ডে।